সত্য কোনোদিন চাপা থাকে না। আজ আপনি সামান্য এইটুকু দেখেই কান্না করে দিয়েছেন, অথচ আমি আজ 15 বছর ধরে ভাইজানের বাড়িতে কাজ করছি। এমন অনেক কিছু দেখছি যা আমার রাতের ঘুম পর্যন্ত মাঝে মাঝে কেড়ে নিয়েছে। আপনি যেই মানুষটাকে এত খারাপ ভাবছেন, আপনি জানেন না সেই মানুষটা কতটা ভালো। আমার এখনো মনে আছে, ভাইজানের বাবা যখন মারা যায়, ভাইজান তখন সবে উচ্চ মাধ্যমিকে পড়ছিল। নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যখন তিনি স্বপ্ন দেখা শুরু করলো, ঠিক তখনই ওনার বাবা মারা যায়। আর স্বামী মারা যাওয়াটা সহ্য করতে না পেরে ওনার মায়ের হঠাৎ পাগল হয়ে যাওয়াটা ওনার জীবনটাকে অন্ধকারের গভীর অতলে তলিয়ে ফেলে। কিন্তু উনি এই সব কিছুকে স্বাভাবিকভাবে মেনে নেয় আর মাকে ঠিক তেমনভাবে লালন পালন করতে থাকে, ঠিক যেমনভাবে মা তার সন্তানকে ছোটবেলায় লালন পালন করেন। আপনি সেদিন জানতে চেয়েছিলেন না ভাইজানের স্ত্রীগুলো কেন ওনাকে ছেড়ে চলে যায়? কারণ ওনার মায়ের এরূপ অসহ্যকর পাগলামির কারণে। ভাইজানের আগের স্ত্রীগুলো অনেক খারাপ ছিল। তারা ভাইজানকে বলেছিল হয় ওনাকে পাগলা গারদে দিয়ে আসতে, না হলে তারা ওনাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আপনি তো আপামনি অনেক সহ্য করেছেন, কিন্তু ওরা সামান্য পরিমাণও সহ্য করেনি। বরং উল্টে ওরা মাকে এতটাই অত্যাচার করত, ভাইজান বাসায় না থাকলে যে আমার গা শিউরে উঠতো তা দেখে। অনেক সময় তো খাবারও দিত না। কখনো কখনো চাবুকের আঘাতে তার শরীর পর্যন্ত ক্ষত করে ফেলতো। আমরা কিছু বলতে পারতাম না। একদিন ভাইজানের কাছে তার প্রথম স্ত্রী ধরা খায়, ফলে ভাইজান তাকে ত্যাগ করে। পরে যাকে বিয়ে করে সেও একই রকম ছিল, ফলে ভাইজান তাকেও ত্যাগ করে। তারপর বলেছিল আর বিয়ে করবে না, কিন্তু কেন জানি আজ এত বছর পর আবার আপনাকে বিয়ে করেছে। তবে আপামনি আপনি খারাপ নয়, কিন্তু তবুও ভাইজানের মনে ভয় ঢুকে গেছে, তাই উনি আপনারে ওনার মায়ের কাছে যেতে দেয় না। আর তাছাড়া আম্মাও বাইরে লোককে সহ্য করতে পারে না, তাই আপনার সাথে এমন করে। জানেন আপামনি, ভাইজান প্রতি রাতে কেন দেরি করে রুমে আসে? কারণ উনি তার মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর মায়ের চোখে যখন ঘুম আসে, উনি তখন নীরবে খোদার প্রেমে নামাজে মগ্ন হয়ে দুহাত তুলে কান্না করে। এই ঘরের প্রতিটা দেওয়াল তার কান্না দেখে হাহাকার করে। আপামনি, তারপরও কি আপনি ওনাকে খারাপ বলবেন? ওনাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন? উনি কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, আপনি ওনাকে ছেড়ে যাবেন না। আর তাছাড়া এই কষ্ট আপনাকে বেশি দিন সহ্য করতে হবে না। আমি তখন বললাম, মানে? আলেয়া তখন কাতর স্বরে বলল, কারণ ভাইজানের মায়ের ব্রেন টিউমার, যখন তখন মরে যেতে পারে। এই বলে আলেয়া চলে গেল। চোখ দুটোতে জল আর ধরে রাখতে পারলাম না। দেওয়ালের সাথে ঘেঁষে নিচে বসে পড়লাম। এমন একটা মানুষকে আমি খারাপ ভেবেছি, ভাবতেই অবাক লাগে। আসলে আমাদের উচিত নয় কাউকে না চিনে না জেনে তার সম্পর্কে মন্তব্য করা। মানুষকে চেনা বড় দায়। আমরা তো মাঝে মাঝে নিজেকেই চিনতে পারি না, আর থাক অন্য কাউকে। রুমে এসে বিছানার ওপর বসে আছি আর ভাবছি, এমন একটা মানুষকে মুক্তি দেওয়ার কথা আমি ভেবেছিলাম না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, জীবনের শেষ দিন অবধি ওনার হাতটা ছাড়া সামান্যটুকু চিন্তাও করব না। এই ভেবে হাতে ডায়েরিটা নিয়ে সেই পৃষ্ঠাগুলো ছিঁড়তে চাইলাম যেগুলো ছাদে বসে লিখেছিলাম। হঠাৎ দেখি উনি ঘরে চলে আসলো। ওনাকে দেখা মাত্রই ডায়েরিটাকে বালিশের নিচে লুকিয়ে ফেললাম। তারপর শান্ত কণ্ঠে বললাম, মা ঠিক আছে তো? উনি হেসে বললেন, হঠাৎ আমার হাতের পানে চোখ পড়তেই অনেকক্ষণ যাবৎ আমার দিকে অনুতাপের চোখে চেয়ে থাকে। আমি তখন হাতটাকে পিছনে লুকিয়ে ফেললাম। উনি তখন ড্রয়ার থেকে একটা মলম নিয়ে আমার সামনে এসে বসে। তারপর মলম খুলতে খুলতে বলে, তুমি খুব ভালো একটা মেয়ে। এই বলে আমার হাতে মলম লাগাতে লাগলো। আমি তখন ওনাকে সরি বলার জন্য যেই ওনাকে বললাম, আপনাকে আমার কিছু বলার আছে, উনিও তখন বলল, আমারও তোমাকে কিছু বলার আছে। আমি তখন কৌতূহল বশে বললাম, জি আপনি আগে বলুন। লোকটি তখন আমার মাথায় আলতো করে হাত দিয়ে বলল, দেখো তুমি খুব ভালো, তোমার একটা কেরিয়ার আছে, তুমি কেন আমার কাছে পড়ে থাকবে? তাই আমি বলছি। থরথর কণ্ঠে আমি তখন জিজ্ঞাসা করলাম, তাই আপনি কি করতে বলছেন? আমি বলি কি,
তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। এমনি তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আর করা লাগবে না। যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তুমি শুধু সেখানে একটা সাইন করে দিও। কাল তুমি তোমার মায়ের কাছে চলে যেও। ওনার কথাগুলো যেন বুকের পাঁজরে গিয়ে লাগলো। আচ্ছা, এমন কেন লাগলো? কারণ আমি তো এটাই চেয়েছি, আর এটাই হয়েছে। এতে তো আমার খুশি হওয়ার কথা। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? একটু হেসে ওনাকে বললাম, কালকেই আমাকে তাড়িয়ে দেবেন? আর কটা দিন থাকতে দিলে কি হতো? লোকটি এমন কাকুতি বাক্য শুনে কিছুটা অবাক হয়ে বলল, কিছু বললে তুমি? অভিমানে তখন বললাম, না। ও তাই বলো, তুমি আবার কিছু বলবে? যাই হোক, ঘুমিয়ে পড়ো। এই বলে উনি চলে যেতে চাইলে আমি ওনার হাতটা শক্ত করে ধরলাম। লোকটি যেন আকাশ থেকে পড়ল। কিছুতেই বিশ্বাস করতে পারছে না আমি ওনার হাতটা ধরলাম। অনেকক্ষণ আমার পানে চেয়ে রয়ে বলল, তুমি আমার হাত ধরেছো? আমি তখন আস্তে ক্ষীণ কণ্ঠে বললাম, আমার পাশে একটু বসবেন? উনি তখন কান্না করে দিলেন। চোখের জলগুলো গড়িয়ে পড়তে আমি মুছে দিয়ে বললাম, আপনি কান্না করছেন কেন? উনি তখন হেসে বললেন, আসলে এভাবে কেউ কোনোদিন এরূপ কিছু আবদার করেনি তো, তাই। এই বলে উনি আমার পাশে বসলেন। বাইরের আকাশের বড় চাঁদটা তখন আমার ঘরে উকি দিল। জ্যোৎস্নার আলোয় আমি ওনার জানুতে শুইয়ে বাইরের পানে তাকিয়ে রইলাম। উনি তখন কাপা কণ্ঠে বললেন, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন? না মানে, তুমি আমার হাঁটুতে শুয়েছো? তোমার আমাকে ঘৃণা করছে না? আমি দুটো বিয়ে করেছি, বুড়ো বয়সে তোমার বিয়ে করলাম, অমানুষ মনে হচ্ছে না? ওনার প্রতিটি কথায় শুধু আমার চোখের পানি গড়িয়ে পড়ল। কেন আমার এমন লাগছে? কেন মনে হচ্ছে আমার সব শেষ হয়ে যাবে কাল সকালে? লোকটি হঠাৎ আমাকে বলল, যাও ব্যাগ গুছিয়ে নাও, কাল সকালে তোমার আবার দেরি না হয়ে যায়। রাগে বিছানায় বসে পড়লাম। অতঃপর ওনার পাঞ্জাবির কলার ধরে বললাম, এতই যদি তাড়িয়ে দেওয়ার শখ, তাহলে বিয়ে করেছো কেন? এত যত্ন করে শখের জিনিসের মতো রাখছো কেন? লোকটি তখন আমার চোখে জল দেখে বলল, তুমি কান্না করছো? হ্যাঁ করছি। আপনিও তো কান্না করেন, ওই যে আপনার চোখে পানি। আমার চোখে পানি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে, কিন্তু তোমার চোখে পানি কেন? আমার চোখেও পানি, কারণ থেমে গিয়েছি সেদিন, আর বলতে পারলাম না। বড্ড বেশি অভিমানী ছিলাম, নিজের মনের কথাটাও বলতে পারলাম না, আর তাই হয়তো আমার সাথে এমন হয়েছে। ও তখন আমাকে বারংবার জিজ্ঞাসা করলো, তাই হয়তো কি? অভিমান করে তখন বললাম, কিছু না, ঠিক আছে, আমি কালকেই চলে যাব। আপনার কাছে কেন পড়ে থাকবো? সেদিন যদি 4 অক্ষরে সেই শব্দটা বলতাম, তাহলে আজ এমন সত্যিই হতো না। তার পরের দিন সকালে আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে, তাই আমি আর মায়ের কাছে ফিরে যাইনি। আর তাছাড়া উনি কেন জানি আমাকে আর আমার সৎ মায়ের কাছে যেতে দিতে চাইলো না। বলল হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেবে, কিন্তু তাও মায়ের কাছে যেতে না। এই সুযোগে আমি অন্ততপক্ষে আর কয়দিন ওনার কাছে থাকার অনুমতি পেলাম, তাই এতে আমি সম্মতি দিলাম। সকাল থেকে শাশুড়ি মার শরীরের অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। উনি পাগল হয়ে গেল মায়ের এরূপ অবস্থা দেখে। অনেক ডাক্তার আনলো, কিন্তু সমস্ত ডাক্তারে কোনো কথা না বলে মাথা নিচু করে চলে যায়। বুঝে ফেললাম আমরা সকলে যে মায়ের হাতে আর বেশি সময় নেই। অবশেষে বিকেলে ঠিক 4:30 মা না ফেরার দেশে চলে যান। তবে সেই যাওয়াটা উনি কেন জানি মেনে নিতে পারছিল না। অবশ্য না মেনে নেওয়ারই কথা। হঠাৎ নিজের প্রিয় মানুষগুলো চলে যাওয়াটা যে কেউই মেনে নিতে চায় না। গল্প বেলা শেষে, কলমে আসমা আক্তার। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে। আর গল্পের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব যদি আপনারা মিস করে থাকেন, তাহলে গল্পের প্রথম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ।